মনে হচ্ছে যে ওরা উপর থেকে দেখছেন, ওদের আত্মার তখনই শান্তি হচ্ছে। ওর চোখে একটা মানে কিছু ভাবটা ছিল যেটা আমি আজকে বুঝতে পারছি। সেদিন ও অনেক বলছিল, কেন জানি না, বলছে যে মনে হচ্ছে রাম মন্দির আমাদের বলিদান চাইছে। 92 বছরের ঘটনাটা না হতো আজকে কি আমরা রাম মন্দির দেখতে পারতাম? ওখানে নির্মম হত্যা করা হয়েছে। আমার বড় দাদার এখানে গুলি করা হয়েছে, ছোট দাদার এখানে চেস্টে গুলি মেরেছে। বাবা আর মায়ের সামনে আসতে পারে, মাকে ফেস করতে পারে। অনেক কষ্ট হয়েছে যে ওরা আর আমাদের মধ্যে নেই। অভিযোগ 1990-এর 2রা নভেম্বর কর সেবকদের মিছিলে নির্বিচারে গুলি চালিয়েছিল মুলায়ম সিং সরকারের পুলিশ। যারা মারা গিয়েছিলেন বলে অভিযোগ, তার মধ্যে কলকাতার অর্থাৎ এই বাংলার দুজন ছিলেন, রামকুমার কোঠারি, শরৎ কুমার কোঠারি। তাদের বাড়িতে এসেছে রাম মন্দির উদ্বোধনের সেই অনুষ্ঠানের আমন্ত্রণপত্র। সরকারের তরফ থেকে অফিসিয়ালি তাদের যারা বংশের তারা রয়েছেন, অর্থাৎ তাদের যে বোন রয়েছেন, একমাত্র বোন, তার কাছে সেই আমন্ত্রণপত্র ইতিমধ্যে এসে পৌঁছেছে। কিন্তু সেদিন ঠিক কী ঘটেছিল, কেমন ছিল সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার সেই দিনগুলো, কি বলছেন তিনি, আপনাদের সঙ্গে পরিচয় করাবো। আমাদের সঙ্গে রয়েছেন পূর্ণিমা কোঠারি। সংবাদ প্রতিদিন ডিজিটাল আপনাকে স্বাগত। আপনার নিজের দাদারা মারা গিয়েছিলেন সেদিন, কি বলবেন? জয় শ্রীরাম। প্রত্যেকটা লোক এইটা জানতে চাইছে যে রাম কোঠারি আর শরৎ কোঠারি কে আছেন। আমার দুটো ভাইয়ের সঙ্গে অনেকটা লক্ষ লক্ষ কারসেবক যখন ওখানে অযোধ্যায় পৌঁছেছিলেন, তখন ওদের মনে আর কিছু ছিল না। ওদের মনে ছিল খালি আমরা আমার যে রামের ভূমি আছে ওকে আমরা মুক্ত করাবো। ওর উপরে একটা বাবরি কলঙ্ক আছে, যেটাকে সরিয়ে দেওয়াটা খুব জরুরি ছিল। ওখানে রামের একটা ভব্য মন্দির বানাবার একটা মানে আন্দোলন চালিয়েছে। মানে দাদারা এখান থেকে গেছেন রাম জন্মভূমি মুক্ত করাবার জন্যে, একটা দেশকে, রাষ্ট্রকে একটা সন্দেশ দেওয়ার জন্যে যে এটা আমাদের আছে, আমরা হিন্দুস্তানে আছি, আমরা কোনো পাকিস্তান, কোনো বাংলাদেশে নেই, আমরা হিন্দুস্তানে আছি। আমাদের হিন্দুদের যে আরাধ্য শ্রীরাম, ওনার জন্মভূমিটা, ওদের যে আজকে কত 500 বছর আগে একটা আক্রান্তা বাইরে থেকে এসে ওনার জন্মভূমি মন্দিরকে নষ্ট করেছে, ওই মন্দিরটা আবার বানাবার আমাদের অধিকার আছে। এই অধিকারটা হিন্দুরা যেন ভুলে না যায়, ওই সংঘর্ষকে নিরন্তর চালাবার জন্যে এই সংগঠনের আহ্বানে ওরা কারসেবা করতে গেছে ওখানে। তো ভয় কেন পাবো? হিন্দুস্তানে রামের কাজের জন্যে আমার ভাইরা গেছিল। ওরা ওখানে রামের জন্মভূমিতে একটা শান্তভাবে একটা কারসেবা করতে গেছিল। ওরা 22 অক্টোবর বাড়ি থেকে বেরিয়েছে। বাড়ি থেকে বেরিয়ে ওরা অনেক মুশকিল থেকেই ওরা অযোধ্যা পৌঁছেছে। পুরো মানে অযোধ্যার জন্য পুরো মোটামুটি পুরো ইউপিকে ছাউনিতে পরিবর্তিত করে দিয়েছে। সব জায়গায় মানে বলা হতো যে চপ্পা চপ্পা মে পুলিশ, এক একটা গলি মহল্লা কিচ্ছু খালি নেই, মানে সব জায়গায় পুলিশ, নর্মাল মুভমেন্ট ছিল না। बनारस থেকে প্রায় 200 কিলোমিটার বেশি ওরা হেঁটে হেঁটে গেছে। ওরা ওখানে কারসেবা করতে গেছে, কিন্তু আচানক দেখলো যে অশোকজি সিঙ্গলকে লাঠি মেরেছে, ওনার মাথা থেকে রক্ত বেরোচ্ছে। ওনাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। অশোক সিঙ্গলজি সে সময় ওই আন্দোলনের মুখ্য অধিকারী। ওনার সঙ্গে ওই সব দেখে সবই কারসেবকদের স্বাভাবিক একটা উত্তেজনা হয়েছে, একটা রোষ হয়েছে। আমার দাদারা ওই সময় অনেক পিছনে ছিলেন। যখন এই সব ঘটনাটা হলো, অশোকজিকে দেখে ওরা একদম আগে চলে গেল। আগে যে যখন ব্যারিকেড ভেঙেছে, ওরা উপরে গুম্বদে উঠেছে। ওই বাবরি ঢাঁচার যে গুম্বদ ছিল, সব থেকে প্রথম আমার 2 দাদারাই উঠেছে। ছোটো দা আগে উঠে উনি
ভগবা ধ্বজ ওখানে দিয়েছেন। ওটা দেওয়ার পরে ধ্বজ প্রণাম করেছেন। তারপরে আবার যখন দেখলো যে কাজ হয়ে গেছে আর ওখানে থাকবার দরকার নেই, নিচে থেকে লোকেরা ডাকছে যে চলে আয়, তখন ওরা নেবে আবার নিজের যেখানে স্থান ছিল ওখানে চলে গেছেন। এসব করে সবার মনটা খুব খুশি ছিল যে আমরা যে কাজে এসেছি ওই কাজটা আমরা করে দিয়েছি। একটা সাংকেতিক যাকে বলে কারসেবা করেছিলেন। সেদিন আমার দাদারা দুটো ভগবা পট্টি কিনলেন, আর কিনে ওই পট্টিতে নিজে লিখলেন কাফন। একটা বন্ধু সঙ্গে ছিল, ও জিজ্ঞাসা করলো কেন করছো এই কথাটা, কেন লিখছো এটা? বলছে যে মনে হচ্ছে রাম মন্দির আমাদের বলিদান চাইছে। যখন গুলি চলছিল ওরাও একটা বাড়িতে আশ্রয় নিয়েছে, ওরা নিজেকে বাঁচাতে পারত। বাইরে থেকে আওয়াজ এসেছে পানি পানি, গেট খুলেছে, ওকে সঙ্গে সঙ্গে টেনে, ছোট দাদা ছিল, মনে করেছে যে কোনো কারসেবক আছে, তার আমাদের জরুরত আছে, আমাদের দরকার আছে। গেট খুলেছে, ওকে সঙ্গে সঙ্গে টেনে ওর সামনে চেস্টে ওর দুটো গুলি মেরেছে। ওখানে পড়েছে। তখন ওর শরীরকে টেনে নিয়ে যাচ্ছে। বড় দাদা দেখলো, ও বলল যে আমার ভাইকে কোথায় নিয়ে যাচ্ছ? ও সামনে চলে গেল, বলে আমার ভাইকে কোথায় নিয়ে যাচ্ছ? ওকে জমিনে ফেলে ওকেও মাথাতে গুলি করে দিল। সঙ্গে সঙ্গে ও পড়ে গেল। এরকম আমাদের দুই দাদার বলিদান হয়েছে। কারো সাহস হচ্ছিল না যে খবরটা দেবে কি করে। তো 2 নভেম্বর অনেক রাত্রি যে মায়ের সামনে খালি এইটা বলেছে যে শুনেছি, মানে আমার মামা ছিলেন, মামা বললেন মাকে যে শুনেছি যে অযোধ্যায় গুলি লেগেছে, কোনো একটা ছেলেকে গুলি লেগে গেছে, গুলি চলেছে আর একটা ছেলেকে কোনোকে গুলি লেগেছে। এটা শুনবার পরে মা আর নিজের মানে হোশে নেই, মা একদম বেহুশ হয়ে গেছিলেন। সকালে আমার মেসোমশাই খুব সাহস করে বললেন মাকে যে দু ভাই নেই আর। বাবা আর মায়ের সামনে আসতে পারে, মাকে ফেস করতে পারে। মানতে গেলে অনেক কষ্ট হয়েছে যে ওরা আর আমাদের মধ্যে নেই। শেষ কি কথা হয়েছিল দাদার সঙ্গে? সর্বক্ষণ খেলার সঙ্গী, নিজের দাদারা দুজন চলে যাচ্ছে। সে দিওয়ালিটা আমাদের জন্য এমনি স্পেশাল ছিল। একটা তো আমার বিয়ে ঠিক করা ছিল, তো ওই বাড়িতে আমার লাস্ট দিওয়ালি ওইরকম একটা ছিল। তারপরে দুই দাদাদের আমার প্রতি খুব ভালোবাসা ছিল, খুব ভালোবাসতো ওরা, ছোটও ছিলাম। আর আমার বিয়ে আছে বলে সবাই ভালো ভালো কাপড়ও করালো, যে সামনে আবার এর বিয়ে, দিওয়ালিতে সব কাপড় ওয়াপড় করিয়ে খুব ভালো ভালো কাপড় করালো। খুব আমরা সে বছর আমার মনে হচ্ছে যে আমার সব থেকে ভালো দিওয়ালি, যে খুব বাজি ফাটালাম, ওদের সঙ্গে খুব মজা করলাম। তারপরে ভাইফোঁটা হলো। আচ্ছা, সে বছর কি জানি কেন বাড়িতে অনেক রকমের মিষ্টিও হয়েছে। যখন ওরা বেরোচ্ছে তখন মা সব মিষ্টি প্যাক করে ওদেরকে দিয়ে দিল, যে তোরা যাচ্ছিস, অত লম্বা রাস্তা আছে, কোথায় কি খেতে পাবি না পাবি, কেন কিছু তো ঠিক ছিল না। এটা তো সবাই জানতো যে অনেক অসুবিধা হবে রাস্তাতে,
তো মা সব প্যাক করে একদম বড় টিনা প্যাক করে দিয়ে দিল যে বাবা নিয়ে যাস, ভালো করে খা, সবাই থাকবে, অনেক লোকেরা থাকবে। ওরা মোটামুটি 80 লোকজন গেছিল এখান থেকে। যাবার সময় মা বাবাকে জিদ করে বলছে স্টেশন চলো, মাকে খুব জিদ করলো। মা যাওয়ার কথা তো ছিল না, বাবা তো হয়তো চলেই যেত, কিন্তু মা যাওয়ার কথা ছিল না। তো জিদ করে মাকে নিয়ে গেছে। ছোটদা বলছে না মা চল না চল না, মা বলছে না অনেক লেট হয়ে যাবে, ছেড়ে দেয়। আমি বললাম মা চলে যাও না, অনেকটা বলছে। সেদিনও অনেক বলছিল, কেন জানি না। পরে যখন সিঁড়ি থেকে নামছে তখন একবার ঘুরে দেখলো, ওর চোখে একটা মানে কিছু ভাবটা ছিল যেটা আমি আজকে বুঝতে পারছি, তখন আর বুঝতে পারিনি কি কেন ওর চোখে কি আছে। ওরা অনেক ছোটবেলা থেকেই শাখা সঙ্গ যেত, RSS যাকে বলা যায়। আর ছোটবেলা থেকেই ওদের ভিতরে একটা দেশের প্রতি খুব অনুরাগ ছিল। একটু কি খানিকটা বিরাম পাচ্ছেন যে রাম মন্দির এতকাল পরে অবশেষে হচ্ছে, ওদের যে লড়াই যেটা আপনারা বলছেন সেখানে দাঁড়িয়ে দুঃখ লাগছে যে ওরা নিজের চোখ থেকে দেখতে পারেনি, কিন্তু মনে খুশিও অনেক আছে যে আমিও ভাবতে পারছিলাম না যে আমার জীবনে আমি দেখতে পারবো। আমার জন্য তো এখন মনে হচ্ছে যে কোনো স্বপ্ন হচ্ছে, কোনো স্বপ্নে আছি আমি, যেটা আমার পূরণ হচ্ছে, কি করে হচ্ছে। মনটা মানে খুশিও অনেক আছে আর মনে দুঃখ আছে যে মা তো প্রায় দাদাদের 25 বছর পরে গেছেন। মায়ের তো খুব কষ্ট ছিল। মনে হচ্ছে যে ওরা উপর থেকে দেখছেন, ওদের আত্মার তখনই শান্তি হচ্ছে। এই সময় দাঁড়িয়ে 32 বছর পরে কাদেরকে দায়ী করবেন? সেই সময়ের যে সব থেকে প্রথম তো আমি দায়ী ভাববো যে সেই সময় যে ওখানে উত্তরপ্রদেশের সাপা সরকার ছিল। মানে আপনি বলছেন রাম শরৎকে খুন করা হয়েছে? হ্যাঁ, ওদের নির্মম হত্যা করা হয়েছে ওদের। যখন আন্ধাধুন গলি চলছে রাস্তাতে তখন মারা যেত, তখনও আলাদা কথা ছিল। এদেরকে পয়েন্ট আউট করে যে এই বাড়িতে আছে, এরা যে সব থেকে আগে উঠেছেন এটা সিসি ক্যামেরাতে চলে গেছে, আর এদেরকে পয়েন্ট আউট করে যে এই বাড়িতে আছে, ওখানে ওই জল বলাটা, তারপরে গেট খুলেছে দাদা, এইসব ঘটনাটা দেখলে তো এটাই মনে হবে যে ওদেরকে পয়েন্ট আউট করে ওখানে নির্মম হত্যা করা হয়েছে। এই রাম মন্দির তৈরি হওয়ার পেছনে শুধুমাত্র নরেন্দ্র মোদীরই একটা বিরাট অবদান রয়েছে, কিন্তু আপনার কি মনে হয় যদি সেদিন তারা আন্দোলন না করতেন তাহলে আজকের নরেন্দ্র মোদী কী করে ক্রেডিট নিতেন? মানে কি বলবেন এই বিষয়ে? মানে আপনি একজন শহীদ পরিবারের সদস্য হিসেবে যদি সেটাই আমরা ধরে নিই। আমি তো সব থেকে আগে একটা কথা বলতে চাইবো যে এই আন্দোলনটা 1990 থেকেও কোনো মানে এটা নেই যে ওই ঘটনাটা হয়েছে বলেই হয়েছে। এই আন্দোলনটা আজকে আমাদের 500 বছরের সংঘর্ষের ইতিহাস। 500 বছর থেকে যারা লড়েছেন, যারা নিজের রক্ত দিয়েছেন, ওরা সবাই ওই রাম মন্দিরকে বানাবার জন্যে অনেকটা অবদান করেছেন। খালি আমার দাদারা করেছেন না, খালি মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, উনিও একটা হিস্সা ছিলেন। আর এটা আজকে ওনার একটা হয়তো ঠাকুরের কৃপা ওনার উপরে আছে যে ওনার হাত থেকে এই কাজটাও হয়ে যাচ্ছে। 92 বছরের ঘটনাটা না হতো, আজকে কি আমরা রাম মন্দির দেখতে পারতাম? কর সেবকদের অনেকেই জঙ্গি বলে তকমা দিয়েছেন, আপনি ঠিক কোন চোখে দেখেন? কার সেবকরা কোনোদিন কোনো প্ল্যান করে এখানে যায়নি। ওইটা একমাত্র রাষ্ট্রকে কিংবা তখন যে একটা রাজনৈতিক বিচারধারা চলছিল
ওই বিচারধারাকে একটা সন্দেশ দেওয়ার জন্য ছিল ওইটা, যে মানে আমরা শুয়ে আছি না, আমরাও জেগে আছি, আমাদেরও অধিকার আছে। যখন অত লক্ষ লক্ষ কারসেবকরা ওখানে পৌঁছে গেছিলেন, একটাও কোনো উদাহরণ নেই যে ইউপিতে বলবে লোকেরা যে কারসেবকরা আমার দোকান লুটে নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধনে থাকবেন, প্রচুর মানুষ থাকবেন। যদি আপনার হাতে সুযোগ আসে, আপনার কাছে সুযোগ আসে প্রধানমন্ত্রীকে কিছু বলার, কিছু বলবেন? আমি প্রধানমন্ত্রীকে কি বলবো, ধন্যবাদের বেশি আমি বলতে পারবো না। ওনাকে দেখে এমনি আমার মনে হচ্ছে যে আমি ওখানেও চোখ থেকে জলই বেরোবে ওনাকে দেখে। কেন, উনি আজকে আমার মায়ের একটা বিশ্বাস ছিল যে এই মন্দিরটা বনবে তো মোদিজি বানাবেন। যারা বলেন প্রত্যেক মুহূর্তে যারা রামরাজ্য প্রতিষ্ঠার কথা বলেছিলেন, রাম মন্দির প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন, তারাও মৃত্যুবরণ করেছেন, তারা রক্তাক্ত হয়েছেন শুধুমাত্র সেই আশা নেই। এতদিন পর তাদের নাকি স্বপ্ন পূরণ হচ্ছে। আমরা জানি না, এই নিয়ে বিতর্ক চলবে নিরন্তর। তো তার মধ্যেও রাম মন্দির উদ্বোধনে উপস্থিত হবেন পূর্ণিমা কোঠারিরা, শুধুমাত্র রাম এবং শরৎ কুমার কোঠারিদের জন্য। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।